Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6 থেকে আজকের অ্যাক্টিভিটি 6.8 নেওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স 6 কি ছিল? এ গুড রিডার। তাহলে এই এক্সপিরিয়েন্সে 6.8 কি করতে হবে? পড়ো, এখানে লেখা আছে রিড দ্য লিস্ট অফ রিজনস। পড়ো, তালিকাটি পড়ো, অফ রিজনস, কারণগুলোর তালিকাটি পড়ো। রিজন মানে কারণ। ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটি 6.1, যা তুমি 6.1 অ্যাক্টিভিটিতে লিখেছো। নাও ইন পেয়ার্স অর গ্রুপস, এখন জোড়ায় অথবা দলে ডিসকাস দ্য রিজনস, কারণগুলো আলোচনা করো। এগেইন, আবার আলোচনা করো কারণগুলো, মানে যেগুলো লিখেছো, এই যে প্রিভিয়াস লিস্ট অফ রিজন, আগে লিখেছো যে রিজনগুলো। অ্যান্ড মেক দ্য নেসেসারি চেঞ্জেস, এবং প্রয়োজনীয় পরিবর্তন করো টু দ্য রিজনস, কারণগুলোর। এবার এখন বলতে বলা হচ্ছে যে সেই কারণগুলোর প্রয়োজনীয় পরিবর্তন করো। ইউজ দ্য ফলোয়িং টেবল টু ডু দিস অ্যাক্টিভিটি। ইউজ দ্য ফলোয়িং টেবল মানে এই ছকটা বা সারণীটা ব্যবহার করতে বলা হয়েছে টু ডু দিস অ্যাক্টিভিটি, এই কাজটি করার জন্য। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমার নিশ্চয়ই মনে আছে 6.1 অ্যাক্টিভিটিতে কি ছিল? হ্যাঁ, বই বের করলেই পাবে, আমি আবার স্মরণ করে দিচ্ছি। ওখানে 5টা প্রশ্ন ছিল ABCDE। তাহলে নাম্বার প্রশ্ন ছিল হোয়াই ডিড ইউ নট আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, মানে তোমার বলা হচ্ছে যে তুমি পড়ো, কী পড়ো, তাহলে যেটা বোঝো নাই, তাহলে কেন বোঝো নাই সে আন্ডারস্ট্যান্ড, মানে হোয়াই ডিড ইউ নট আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, কেন তুমি ওই পার্টটি বোঝো নাই, টেক্সটটি বোঝো নাই। লিস্ট ইউর রিজনস ইন দ্য গিভেন স্পেস, তাহলে ওখানে স্পেস দেওয়া ছিল যেটা 1 2 3 4 5, ওখানে 5টা রিজন লেখার যে স্পেস ছিল, বই দেখলেও পাবে। হ্যাঁ, তাহলে ওখানে হচ্ছে যে তুমি লিখেছিল, বলা হয়েছিল ওখানে লিখতে ইউর অ্যান্সার, মানে ওখানে রিজনগুলো লিখতে বলা হয়েছিল যে কেন বোঝেনি। হ্যাঁ, সেইগুলোতে দিয়েছো, সেই লিস্টগুলো এখন বলা হচ্ছে যে তারপরে 6 নম্বর 8-এ এসে তোমাকে বলা হচ্ছে যে প্রেজেন্ট লিস্ট অফ রিজন, মানে এখন তুমি কি মনে হচ্ছে যে এইগুলো পড়ার পর, এই অ্যাক্টিভিটিগুলো পড়ার পর, এই গুড রিডারে 1-এর পরে 6.2 3 এগুলো যে পড়েছো, সেখান থেকে তোমার নতুন কি শিক্ষা হয়েছে, যেটা করলে তুমি ওই যে পার্টটা তুমি পড়ে বোঝোনি, তাহলে ভালো বুঝতে পারতে। হ্যাঁ, তাহলে তোমার কি নলেজ ডেভেলপ হলো, মূলত এটা যাচাই করার জন্য এই অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে হচ্ছে যে প্রিভিয়াস লিস্ট অফ রিজনস আর প্রেজেন্ট লিস্ট অফ রিজনস, তাহলে আমরা আগের যে অ্যাক্টিভিটিতে ছিল ওখানে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য যেটা দেওয়া হয়েছিল যে প্রিভিয়াস লিস্ট অফ রিজন। হ্যাঁ, তাহলে জিনিসটা পুরোপুরি তোমাকে বুঝতে হবে। ওখানে যে ধারণা দেওয়ার জন্য এরকম দেওয়া হয়েছিল আগের অ্যাক্টিভিটিতে 6.1-এ, আমিও যেটা দিয়েছি। এটাই যে শুধু যে এরকমই লিখতে হবে তা কিন্তু না, বিভিন্ন রকমভাবে লেখা যাবে। তুমি জিনিসটা বুঝে নাও, বুঝিয়ে দিচ্ছি, তারপর তুমি তোমার মতো করে আবার নতুন করে তোমার মতো করে লিখবে। তাহলে ওখানে প্রিভিয়াস লিস্টে দেওয়া ছিল যে নাম্বার 1, না বোঝার কারণ, যে পার্টটা তুমি টেক্সটটা বোঝোনি, যে নিউ ওয়ার্ডস। হ্যাঁ, ওই যেটা পড়েছিল ওটা নিউ ওয়ার্ডসগুলো বোঝোনি। তাহলে এখানে যেটা এটা বইয়ে কিন্তু দেওয়া আছে, যে এই যে এখানে দেখো বইয়ে দেওয়া আছে এই অ্যাক্টিভিটিতে যে নিউ ওয়ার্ডস আননোন, ও এখানে কিছু কথাও আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন ইউর লিস্ট, তোমার তালিকায় ওয়ান অফ দি রিজনস ইজ নিউ ওয়ার্ডস, এই যে তোমার তালিকায় নিউ ওয়ার্ডস ওয়ান অফ দ্য রিজনস, মানে কারণগুলো যে কয়েকটা কারণ উল্লেখ করেছিলে তার মধ্যে একটা উল্লেখ করেছিলে নিউ ওয়ার্ডস। তাহলে সেটা নিয়ে বলছে যে বাট নাও ইউ কেম টু নো, তুমি এখন জানতে পেরেছিলে যে ইউ ডিড নট ইউজ কন্টেক্সচুয়াল ক্লুজ, এখন তুমি বুঝতে পারছো যে তুমি ওই কন্টেক্সচুয়াল ক্লুজ ব্যবহার করো নাই। এই যে কন্টেক্সচুয়াল ক্লুজ সম্পর্কে কত কি পড়লে, বুঝে ফেললে না? তাহলে যদি তোমার এই জিনিসটা নলেজটা আগে থাকতো, জ্ঞানটা আগে থাকতো যে কন্টেক্সচুয়াল ক্লুজ ইউজ করলে তাহলে শব্দের মিনিংটা বোঝা যায়, তাহলে সেটাই বলা হচ্ছে যে আননোন নিউ ওয়ার্ডস যেটা তুমি বুঝতে পারো নাই, অ্যান্ড ডিড নট ইউজ কন্টেক্সচুয়াল ক্লুজ, মানে নতুন রিজন লিখছে যে আসলে তখন আগে যে রিজন দিয়েছে তখন যদি তুমি কন্টেক্সচুয়াল ক্লুজ টেকনিক্সটা জানা থাকতো তাহলে নিউ ওয়ার্ডসটা বুঝতে পারতে। বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে আমরা চলে যাই যে কারণগুলো, আরও যে কারণগুলো, এরকম অনেক কারণ থাকতে পারে, তুমি লিখে এখন হচ্ছে যে কী করলে সেগুলো বুঝতে পারতে, সেইটাই এখানে মূলত তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তাহলে
নাম্বার 2 লেখা ছিল নো ডেফিনিশন, মানে সেই যেটা পড়েছিল ওখানে ডেফিনিশন দেওয়া ছিল না। তাহলে এখানে তুমি আবার লিখলে যে এখন তোমার নলেজ ডেভেলপ হয়েছে, তাহলে এখানে লিখলে যে নো ডেফিনিশন বাট আই ডিড নট ট্রাই টু নো হোয়াট ওয়াজ ইট। হ্যাঁ, বর্ণনা নাই, তাহলে তুমি যদি আরও ভালো করে চেষ্টা করতে যে ওটা কী বিষয় ছিল, তাহলে কিন্তু ওই পার্টটা বুঝতে পারতে। এইভাবে আর কি এটা দেওয়া হয়েছে। তারপর নো পিকচার্স, মনে করো ছবি দেওয়া ছিল না সেই পার্টে, তাহলে নো পিকচার্স বাট আই ডিড নট ওয়ান্ট টু নো হাউ ইট লুক লাইক। মানে পিকচার মানে হচ্ছে যে জিনিসটা ছবি দিলে কেমন দেখা যেত, তাহলে ওইটা দেখলে বুঝতে পারতে। কিন্তু তখন বলছে যে ছবি ছিল না, ঠিক আছে, কিন্তু আই ডিড নট ট্রাই, আই ডিড নট ওয়ান্ট টু নো হাউ ইট লুক লাইক, কেমন দেখা যায় তুমি ভালো করে যদি চিন্তা করতে, তাহলে কিন্তু ছবি না থাকলেও বুঝতে পারতে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। নো হেডলাইন্স, শিরোনাম ছিল না, মনে করো সেটা শিরোনাম ছিল না বলে বুঝতে পারে নাই। এখন লিখছে নো হেডলাইন্স বাট আই ডিড নট থিঙ্ক টু লার্ন অ্যাবাউট দ্য টপিক। তাহলে ওই যে বিষয়টা লেখা ছিল ওই বিষয়টা সম্পর্কে, মানে ওইটা যদি ভালো করে চেষ্টা করতে যে হ্যাঁ কী বিষয়ের উপর, তাহলে কিন্তু হেডলাইনটা তুমি নিজের মতো করে বুঝে নিতে পারতে। এরপর আরেকটা কারণ দেওয়া ছিল যে কারণে বোঝো নাই, ল্যাক অফ নলেজ অ্যাবাউট দ্য টপিক, মানে তোমার ওই বিষয়ের উপর, টপিক হচ্ছে বিষয়ের উপর, যে বিষয় লেখা ছিল সেই বিষয়ের উপর তোমার নলেজের অভাব ছিল। তাহলে এটাকে বলা হচ্ছে, এইভাবে তুমি বলছো টু ইনক্রিজ দ্য নলেজ হ্যাড টু রিড দ্য টপিক কেয়ারফুলি, মানে ওই পার্টটা যদি আরও মনোযোগ সহকারে কেয়ারফুলি যদি পড়তে, তাহলে তোমার নলেজের ঘাটতি, ল্যাক হচ্ছে ঘাটতি, নলেজের ঘাটতি আর থাকতো না। হ্যাঁ, এরকমভাবে বলা হয়েছে। এখন মূল বিষয়টা হচ্ছে যে তুমি কোনো জিনিস বুঝতে পারো নাই, কেন বুঝতে পারো নাই, আর কি করলে সেটা ভালো বোঝা যায়, এটাই কিন্তু এই জিনিসগুলোই তোমার দক্ষতায় নিয়ে আসতে হবে। তাহলে আরও একটু বোঝানোর জন্য বলছি, তাহলে রিড অ্যান্ড রিড এই টেকনিক পড়লে, তাহলে কোনো জিনিস বারবার পড়লেই কিন্তু সেটা বোঝা যায়। এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এখন থেকে, যে কোনো জিনিস ভালোভাবে বুঝতে হলে রিড অ্যান্ড রিড কেয়ারফুলি, যত্ন সহকারে পড়তে হবে। আরও কি মাথায় রাখতে হবে, টপিক সম্পর্কে কোনো যে জিনিসটা পড়বে এর মধ্যে যে পড়ে নিলে, যে টপিক হাউ মাচ ইউ নো, মানে কতটুকু জানো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, কী জানো, হোয়াট ইউ হ্যাভ লার্নড, আর পড়ার শেষে আবার তোমাকে চিন্তা করতে হবে কী শিখেছো। তাহলে এই চিন্তাগুলো মাথায় থাকলে কিন্তু যে কোনো বিষয়ে পড়ার সময় তুমি ভালো বুঝতে পারবে। আবার কনটেক্সচুয়াল ক্লুজ, হ্যাঁ কনটেক্সচুয়াল ক্লুজের তো ব্যবহার করতে হবে, শিখেছি, যেখানে লেখাই হয়েছে যে কনটেক্সচুয়াল ক্লুজের বিষয়টা আসছে। তারপরে আরও যে স্ক্যানিং একটা শব্দ পড়লে, তাই না, স্ক্যানিং জিনিসটা হচ্ছে যে স্ক্যানিং মিনস হচ্ছে যে ইউ হ্যাভ টু রিড ইন ডিটেইল, মানে যে জিনিসটা পড়ছো ওই জিনিসটা খুব ডিটেইল, মানে গভীর মনোযোগ দিয়ে একদম ভালোভাবে জিনিসটা পড়তে হবে। মূলত এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে কোনো একটা জিনিস ভালো করে বোঝার জন্যে। হ্যাঁ, যে কোনো কিছু পড়তে গেলে তাহলে কিভাবে পড়বে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আবার অনেক সময় ডিফিকাল্ট সেন্টেন্সও থাকতে পারে, সেন্টেন্স স্ট্রাকচার, তাহলে সেটা তোমাকে সে ব্যাপারে মনোযোগী হতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলোই মূলত এখানে আলোচনার বিষয় ছিল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকের পার্টটি এখানে রাখতে পারি, পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।